গ্রামে এখন চারিদিকে যেন দুর্ভিক্ষের মতো অবস্থা। মনে হচ্ছে আর বেশি দিনেই গ্রামে থাকা ঠিক হবে না। কাজের খোঁজে বাইরে কোনো গ্রামে যেতেই হবে। তাই রাম কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা হলো এবং সে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো মদনপুর নামে এক গ্রামে। সেখানে তার থাকার কোনো জায়গা নেই, কাজও নেই। ক্লান্ত পায়ে আবার হাঁটতে হাঁটতে একসময় সে এসে দাঁড়ালো ধনী কৃষক লক্ষ্মীচরণের বাড়ির সামনে। বাবু, আমি রাম, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে ভয়াবহ খরা পড়েছে। মানুষের সব জমি শুকিয়ে গেছে, জল নেই, সবাই খুব কষ্টে আছে। আপনার কাছে যদি কোনো কাজ পেতাম তাহলে খুব ভালো হতো। আরে রে রে, তোমার তো দেখি খুব খারাপ অবস্থা। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, তবে সেটা তোমার পক্ষে করা হয়তো কঠিন হবে। না বাবু, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনি আমাকে যা কাজ দেবেন সেটা আমি পরিশ্রম আর সততার সাথে করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনো। আমার কাছে 50টা গরু আছে। প্রতিদিন তাদের খাবার দিতে হবে, ধানতলা পরিষ্কার করতে হবে। মাসের শেষে আমি তোমাকে 300 টাকা দেব, আর দিনে দুবেলা খাবারও পাবে। বলো, পারবে তো? ওরে বাবারে, 50টা গরু আর এত কাজ একাতে তো সামলানো সহজ নয়। তবুও করতেই হবে। আবার দুবেলা খাবারও দেবে বলেছেন। ঠিক আছে বাবু, আমি কাজটা করব, তবে একটা অনুরোধ আছে। আচ্ছা, বলো, কি অনুরোধ আছে তোমার? বাবু, আমি তো এখানে নতুন, আর আমার থাকার তেমন কোনো জায়গাও নেই। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কি আপনার গরুর গোয়ালে থাকতে পারি? লক্ষ্মীচরণ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে রাম, তুমি গোয়ালে থাকতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। তারপর থেকে রাম গোয়াল ঘরে থেকেই প্রতিদিন মন দিয়ে কাজ করতে লাগল। প্রতিদিন ভোরে উঠে সে গোবর পরিষ্কার করত, গরুকে খাবার দিত, জল দিত। লক্ষ্মীচরণও তার কাজ দেখে পছন্দ করতে লাগলেন, কারণ রাম তার কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করত। একদিন লক্ষ্মীচরণ রামকে ডেকে বললেন, রাম, আমি তোমার কাজ দেখে খুব খুশি হয়েছি। এই বছর গরুর দুধের উৎপাদনও বেড়েছে। তাই আজ থেকে আমি তোমার বেতন 300 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। এইভাবে ধীরে ধীরে বেশ কিছুদিন কেটে গেল। তার কাছে বেশ কিছু টাকা জমল, আর সেই টাকা দিয়ে রাম তার থাকার জন্য একটি ছোট কুটির তৈরি করে নিল। ওই গরুর গোয়ালে থাকার কারণে নাকে এখনো গোয়ালের গন্ধ লেগেই আছে। এবার অন্তত নিজের ঘরে একটু শান্তিতে ঘুমাতে পারবো। এরপর থেকে রাম লক্ষ্মীচরণের বাড়িতে প্রতিদিন কাজ করতে আসত, আর দুবেলা দুমুঠো খাবার খেয়ে সে রাতে তাই নিজের ঘরে ঘুমোতে যেত। কয়েক বছর এভাবেই কেটে যায়, আর রামের পরিশ্রমের কারণে তার কাছে বেশ কিছু টাকাও জমে। একদিন রাম লক্ষ্মীচরণকে বলল, বাবু, গ্রামের চারিদিকে এখন খুব চুরি বেড়েছে, আর আমার কাছে যা টাকা জমেছে তা আমি বাড়িতেই রেখেছি। সারাদিন তো আমি আপনার কাছে কাজ করি আর রাতে বাড়ি যাই, তাই টাকা চুরি হওয়ার ভয়ে খুব চিন্তায় থাকি। হ্যাঁ রাম, তুমি কথাটা তো ঠিকই বলেছ। চারিদিকে কিছুদিন পর পর নতুন নতুন চুরির কথা শোনা যাচ্ছে, আর সারাদিন তো তোমার ঘর ফাঁকাই থাকে, তাই টাকা চুরি হওয়ার ভয় তো আছে। লক্ষ্মীচরণ কিছুক্ষণ ভাবার পর রামকে বলে, দেখো রাম, এই সময় গ্রামে একটাই জায়গা আছে যেখানে তোমার টাকা সুরক্ষিত থাকবে, আর সেটা হলো জমিদারের বাড়ি। কি বলছেন? জমিদারের বাড়ি? হ্যাঁ রাম, এই গ্রামের জমিদার সত্যিই খুব ভালো, খুব দয়ালু মনের মানুষ। গ্রামের অনেকের মুখে শুনেছি তার সাহায্যের কথা। আর জমিদারের বাড়িতে তো অনেক পাহারাদারও আছে, তাই চুরি ডাকাতির কোনো ভয় নেই। তুমি নিশ্চিন্তে তোমার টাকা জমিদারের কাছে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে বাবু। তাহলে আজই আমি জমিদারের সঙ্গে গিয়ে দেখা করব, আর আমার সমস্যার কথাটা ওনাকে গিয়ে বলবো। সেই দিনই রাম জমিদারের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এই, তুমি দাঁড়াও।
এইভাবে কোথায় ভেতরে যাচ্ছ? ওখানেই দাঁড়াও। আমি জমিদারের সাথে দেখা করতে এসেছি। ওনার সাথে আমার কিছু কাজ আছে। কি কাজ আছে তোমার? আগে সেটা আমাকে বলো। জমিদারের কাছে আমি আমার কিছু টাকা রাখতে চাই। এই কাজের জন্যই আমি দেখা করতে এসেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি ভেতরে যেতে পারো। নমস্কার জমিদার মশাই, আমি রাম, লক্ষ্মীচরণ বাবুর বাড়িতে কাজ করি। কয়েক বছর আগে আমি অন্য গ্রাম থেকে এখানে এসেছি কাজের খোঁজে। আচ্ছা রাম, বলো তোমার কি কাজ আছে আমার কাছে? জমিদার মশাই, আমি কয়েক বছর থেকে লক্ষ্মীচরণ বাবুর বাড়িতে কাজ করি, আর আমি কিছু টাকাও জমিয়েছি। বাড়িতে আমি একা থাকি, আর গ্রামের চারিদিকে খুব চুরির সমস্যা বেড়ে গেছে। তাই টাকা চুরি হওয়ার ভয়ে খুব চিন্তায় আছি। আচ্ছা রাম, তুমি কত টাকা জমা করেছো? এই তো প্রায় 6 থেকে 7,000 টাকার মতো আছে এখানে। আরে বাহ, এই তো অনেক টাকা। আমি আপনার সাহায্যের ব্যাপারে গ্রামের অনেকের মুখে শুনেছি, তাই আমি আমার টাকা আপনার কাছে কিছুদিনের জন্য রাখতে এসেছি। হ্যাঁ রাম, তুমি ঠিকই শুনেছ। তোমার টাকা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি একদম চিন্তা করো না, আমি সব দেখে নেব। রাম তার টাকা জমিদারের হাতে দিয়ে দেয়। এখানে পুরো 6,800 টাকা আছে, আপনি ভালো করে দেখে নিন। হারে দেখার কি আছে রাম, তুমি তো লক্ষ্মীচরণের বাড়িতে কাজ করো, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। জমিদার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আর আমার টাকা চুরি হবার কোনো ভয় নেই, কারণ আমার টাকা এখন সুরক্ষিত মানুষের হাতে আছে। আরে রাম, কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। রাম তার টাকা জমিদারের কাছে দিয়ে তারপর সে বাড়ি চলে যায়। হ্যাঁ রাম, তোমার সব টাকা আমার হাতেই দেখতে ভালো লাগে। এইভাবে রাম পরিশ্রম ও তার সততার সাথে লক্ষ্মীচরণের বাড়িতে কাজ করতে থাকে। দেখতে দেখতে 2 বছর এইভাবেই কেটে যায়। আর রাম একদিন ভাবে, অনেক বছর হয়ে গেল এইভাবে লক্ষ্মীচরণ বাবুর বাড়িতে কাজ করছি, কিন্তু এখন ভাবছি এবার নিজে একটা জমি কিনে সেই জমিতে পরিশ্রম করে চাষ করব, তবেই আমি ধনী হতে পারব। এখন আমার কাছে যে কটা টাকা আছে আর জমিদারকে যে টাকাটা রাখতে দিয়েছি সেটা জমা করে কিছুটা জমি কিনব। যাই, আজই জমিদারের সাথে দেখা করে আমার টাকা নিয়ে আসব। এই ভেবে রাম জমিদারের সাথে দেখা করতে তার বাড়ি যায়। জমিদার মশাই, আমি আমার টাকা নিতে এসেছি। আমি আপনার কাছে আমার 6,800 টাকা রাখতে দিয়েছিলাম। আরে ভাই, আমি তো আপনাকে চিনতে পারলাম না, কে তুমি? জমিদার মশাই, আমি রাম। আগের বছর আমি আপনাকে আমার কিছু টাকা রাখতে দিয়ে গেছিলাম, মনে পড়ল কিছু আপনার? আরে ভাই, আমার কাছে কত মানুষ আসে টাকা পয়সা রাখতে, আর সবার সাথেই কিন্তু আমার খুব ভালো ব্যবহার থাকে। তাছাড়া তোমার কোনো কাগজ আছে কি? কারণ আমি সবার সাথে কাগজ দেখেই কথা বলি। কে কত টাকা দিল, কার কত টাকা জমা আছে, সব আমার কাগজে লেখা থাকে। জমিদার মশাই, এটা আপনি কি বলছেন? আমি আমার টাকা আপনার কাছে রাখতে দিয়েছিলাম আপনার সততার কারণে, কিন্তু আপনি এখন এসব কি কথা বলছেন? দয়া করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। হ্যাঁ রাম, আমি সততার সাথেই কাজ করি, তার জন্যই তো আমি তোমার কাছে কাগজ দেখতে চাইছি। তুমি কি জানো না, কারো কাছে টাকা রাখতে দিলে স্ট্যাম্প পেপারে লিখে দিতে হয়? তুমি যে কাউকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো। না জমিদার মশাই, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। আমি অনেক পরিশ্রম করে এই টাকাটা জমিয়েছি। আপনার কাছে আমার অনুরোধ, আমার সাথে এত বড় অন্যায় আপনি করবেন না। আরে, এসব কি মিথ্যে মিথ্যে কান্নাকাটি শুরু করেছো? মনে হচ্ছে তোমার কোনো খারাপ মতলব আছে, আর আমার সততা ও ভালো মানুষই সুযোগ নিয়ে এখানে টাকা নিতে এসেছো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা।
জমিদার নিজের দারোয়ানদের ডেকে রামকে মারতে শুরু করে। একে ততক্ষণ মারো যতক্ষণ না এই সত্যি কথা বলছে। এই ছোট লোক মানুষ আমার সততার ওপরে প্রশ্ন উঠিয়েছে, একে একদম ছাড়বে না। জমিদারের লোক রামকে লাঠি নিয়ে খুব মারতে থাকে। তারপর রাম দুঃখী হয়ে সেখান থেকে ফিরে আসে। রাম ব্যথায় ঘরে ঘুমিয়ে থাকে। রাম দুদিন কাজে যেতে না পারায় লক্ষ্মীচরণ নিজে রামের বাড়ি আসে তার সাথে দেখা করতে। ভাই রাম, তুমি দুদিন ধরে কাজে কেন যাওনি? কি হয়েছে ভাই তোমার? শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে নাকি? বাবু, আপনি নিজে এখানে এসেছেন। আপনি খবর পাঠিয়ে দিলে আমি নিজেই আপনার কাছে চলে যেতাম। আরে রাম, কোনো ব্যাপার না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। কি হয়েছে রাম তোমার? বাবু, কি বলবো, যেই জমিদারের কাছে আমি আগের বছর টাকা রাখতে দিয়ে এসেছিলাম, সেই টাকা তিনি আর আমাকে ফিরিয়ে দিতে চান না। জমিদার খুব লোভী মানুষ। তিনি গ্রামের মানুষকে এইভাবেই ঠকাচ্ছেন। যখন আমি খুব করে আমার টাকা চাইলাম, তখন তিনি আমাকে লাঠি নিয়ে খুব মারলেন, আর সেখান থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দিলেন। কি বলছো রাম তুমি? আমি তো এতদিন ধরে জমিদারের ব্যাপারে ভালো কথা শুনে এসেছি, আর আমিও জানি না তিনি এত নীচ মনের মানুষ। তাই ভাবি, প্রতি বছর ওনার এত সম্পত্তি বাড়ছে কি করে? আমাকে ক্ষমা করো রাম, আমি তো তোমাকে জমিদারের কাছে যেতে বলেছিলাম। ভুল তো আমারই আছে। না বাবু, আপনি তো আমার ভালোর জন্যই বলেছিলেন। এটা তো জমিদারের লোভের কারণেই হয়েছে। আর মনে হয় না ওই জমিদারের কাছ থেকে আমি আমার টাকা ফিরিয়ে আনতে পারবো। রাম, আমার কাছে একটা উপায় আছে। সেটা করলে আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারবো। লক্ষ্মীচরণ রামের কাছে তার সব উপায় খুলে বললেন। ঠিক আছে বাবু। হে ভগবান, এবার যেন এই উপায়টা কাজে লাগে। তারপর দিনই লক্ষ্মীচরণ অনেক টাকা ভর্তি ব্যাগ নিয়ে জমিদারের বাড়ি গেলেন। আরে লক্ষ্মীচরণ যে, আজ তুমি নিজে এখানে এসেছো। বলো ভাই, এই গরিবের বাড়িতে আজ কি মনে করে আসা হয়েছে? আমার তো এটা খুবই ভাগ্যের ব্যাপার যে তোমার মতো ধনী মানুষের চরণ আজ আমার বাড়িতে পড়েছে। আরে জমিদার মশাই, আপনি তো আমাকে এখন লজ্জা দিচ্ছেন। আসলে আমি তো আপনার কাছে একটা কাজের জন্য এসেছি। কারণ আমি কাজের উদ্দেশ্যে বেশ কিছুদিনের জন্য বাইরের দেশে যাচ্ছি। আর আমি এখানে প্রায় 50,000 টাকা নিয়ে এসেছি। আমার খুব ভয় হচ্ছে আমার টাকা চুরি না হয়ে যায়। তাই ভাবলাম, আপনি কি আমার টাকা আপনার কাছে কিছুদিনের জন্য রাখবেন? আরে লক্ষ্মীচরণ, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে তোমার টাকা পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি নিশ্চিন্তে ব্যবসার কাজে বাইরে যেতে পারো। এইবারে তো বড় মাছ হাতে লেগেছে। বারবার এরকম সুযোগ আসে না। এইবারে তো অনেক টাকা হাতে লাগবে। তখনই সেখানে রাম চলে আসে। আরে রাম, তুমি? ভালোই হয়েছে তুমি আমার কাছে চলে এসেছো। আমি আজই তোমার সাথে দেখা করতে যেতাম। আমাকে ক্ষমা করো রাম, সেদিন আমি তোমাকে চিনতে পারিনি। আসলে এত মানুষ আসে না আমার কাছে, তার জন্য একটু সমস্যা হয় আর কি। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি এখনই তোমার সব টাকা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। জমিদার রামের সব টাকা তাকে ফিরিয়ে দেয়। রাম কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। আরে জমিদার মশাই, আপনি তো দেখি আপনার কথাই খুব দৃঢ়। ঠিক আছে, তাহলে আমি আমার সব টাকা আপনার কাছে নিশ্চিন্তে রাখতে পারবো। লক্ষ্মীচরণ জমিদারের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই লক্ষ্মীচরণের বাড়ির কাজের লোক সেখানে আসে। মালিক, মালিক, আপনাকে এখন আর বাইরের ব্যবসার জন্য যেতে হবে না। তারা এখনই খবর পাঠিয়েছেন যে তারা নিজেরাই ব্যবসার জন্য আমাদের গ্রামে আসবেন। আরে এ তো খুব ভালো খবর। তাহলে আর আমাকে এত দূরে যেতে হবে না। শুনলেন তো জমিদার মশাই, ওনারা নিজেই এখানে আসবেন। আমার আর এখন মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো প্রয়োজন আছে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর হ্যাঁ, পরের বার কিন্তু আমি আপনার কাছেই টাকাটা রাখতে আসব। এসব বলে লক্ষ্মীচরণ আর তার বাড়ির কাজের লোক টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ঘুর, আজ বড় শিকার হাত ছাড়া হয়ে গেল রে। আর রামের ৬,৮০০ টাকাটাও চলে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। আপনি না থাকলে আজ আমি এই টাকাটা আর ফিরে পেতাম না। রাম, কোনো ব্যাপার না। যে মানুষ সততা ও পরিশ্রম করে টাকা উপার্জন করে, ভগবান তার সাথে কখনো খারাপ করে না। আর যে অন্যায়ের টাকায় চলে, তাদের পরিণাম কখনো ভালো হয় না।